আবিরের সামনে দাঁড়িয়েছিলাম আমি। আধখোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছিল। আবির চুপচাপ দাঁড়িয়েছিল, যেন নিজের বিচার শোনার অপেক্ষা করছে। বাজারের সামনে লোকজনের মাঝে তার গাল বেয়ে নেমে আসা চোখের পানিটা পুরো রাস্তা জুড়ে আমার মাথার ভেতর ঘুরছিল। আর রুবেলের কথাগুলো কানে বাজছিল বারবার। ওদের রক্তেই সমস্যা আছে। কিন্তু বাড়িতে ঢোকার পর অদ্ভুত একটা ঘটনা ঘটল। আবির ক্ষমা চাইলো, দরজার পাশে দাঁড়িয়ে ভাঙা গলায় বলল, দুঃখিত খালা, আমার জন্য আপনার সমস্যা হওয়া উচিত হয়নি। আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর সেই বাড়িতে আসার পর প্রথমবার স্পষ্ট গলায় বললাম, তুমি কোনো ভুল করনি। আবির অবাক হয়ে চোখ তুলল, যেন বিশ্বাসই করতে পারছে না। কিন্তু আমি আর কিছু বলতে পারলাম না। সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপর আলমারির নিচ থেকে সেই পুরনো বাক্সটা বের করলাম, যেখানে 20 বছর ধরে উর্মির চিঠিগুলো রেখে দিয়েছিলাম। 15টা চিঠি। সময়ের কারণে কাগজগুলো হলদে হয়ে গেছে। কিছু খামের উপর পানির দাগ, যেন কেউ কাঁদতে কাঁদতে সেগুলো ধরেছিল। অনেকক্ষণ শুধু তাকিয়ে রইলাম। তারপর প্রথম চিঠিটা খুললাম। প্রথম লাইনটাই আমার নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আপা, আল্লাহর কসম, আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি শক্ত করে চোখ বন্ধ করলাম, তবু পড়তে থাকলাম। আমি জানি তুমি কোনোদিন আমাকে ক্ষমা করবে না, কিন্তু তোমার জানা দরকার সবকিছু সায়ানি শুরু করেছিল। আমি শহরে ফেরার পর সে প্রতিদিন আমার কাছে আসতো, বলতো তুমি বদলে গেছো, তুমি ঠান্ডা হয়ে গেছো। আর সে এমন একটা বিয়েতে আটকে গেছে যেটা সে আর করতে চায় না। আমার মুখ গরম হয়ে উঠল। চিঠিটা হাত থেকে পড়ে গেল। আমি সারা জীবন ভেবেছি উর্মি আমার কাছ থেকে সায়ানকে কেড়ে নিয়েছে। ভেবেছি তার সৌন্দর্য, তার হাসি, তার মিষ্টি স্বভাব দিয়ে সে আমাদের সম্পর্কের মাঝে ঢুকে পড়েছিল। কিন্তু চিঠিটা অন্য কিছু বলছিল। আমি তাড়াতাড়ি দ্বিতীয় চিঠিটা খুললাম। আমি তাকে দূরে সরানোর চেষ্টা করেছি। আল্লাহর কসম করে বলছি, আমি তাকে বলেছিলাম তুমি আমার আপার হবু স্বামী, কিন্তু সে আমাকে ছাড়েনি। আর যখন আমি তোমাকে সত্যিটা বলেছিলাম, তুমি আমার দিকে এমনভাবে তাকিয়েছিলে যেন আমি শয়তান। আমার মুখ থেকে ছোট্ট একটা শব্দ বেরিয়ে এলো। পুরনো স্মৃতিগুলো ঝাপসা হয়ে ফিরে আসতে লাগলো। সায়ান একদিন আমাকে বলেছিল, উর্মি খুব বেশি আদুরে। তোমার বোন আমার দিকে অদ্ভুতভাবে তাকায়, ওকে গ্যারেজে আসা বন্ধ করতে হবে। সেদিন আমি কোনো প্রশ্ন ছাড়াই তাকে বিশ্বাস করেছিলাম, কারণ সে ছিল আমার হবু স্বামী আর আমি তাকে ভালোবাসতাম। আর উর্মি, তাকে দোষ দেওয়া সবসময়ই সহজ ছিল। আমি তৃতীয় চিঠিটা খুললাম, আর সেটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আমি গর্ভবতী আপা। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমরা গ্রাম ছাড়ার পর জানতে পারি। যখন আমি সায়ানকে বললাম, সে বদলে গেল, খুব রাগী হয়ে গেল, সারাক্ষণ মদ খেত। আর আবির জন্মানোর পর ও আরো খারাপ হয়ে যায়। আমি শুধু আমার ছেলের জন্য সব সহ্য করেছি। কিন্তু সত্যি হলো, যাকে তুমি এতদিন হৃদয়ের ক্ষত ভেবে বয়ে বেড়াচ্ছ, সে কখনোই তোমার যোগ্য ছিল না। আমি নিজের মুখে হাত চাপা দিলাম। 20 বছর ধরে আমি নিজের ভেতরে বোনের বিরুদ্ধে আগুন বয়ে বেরিয়েছি। 20 বছর ধরে বিশ্বাস করেছি একমাত্র ভুক্তভোগী আমি। কিন্তু চিঠিগুলো একদম ভিন্ন আর আরো কষ্টের একটা সত্যি দেখাচ্ছিল। উর্মি কি ভুল করেছিল? হ্যাঁ, কিন্তু সে সেই দানব ছিল না যেভাবে আমি তাকে এত বছর কল্পনা করেছি। শেষ চিঠিটাতে এসে আমি এমন কিছু পেলাম যা আমাকে সত্যি ভেঙে দিল। আপা, যদি আমার কিছু হয়ে যায়, প্লিজ আমার কারণে আবিরকে ঘৃণা করো না। ছেলেটা খুব ভালো। সে ছবি আঁকতে ভালোবাসে, কুকুর ভালোবাসে, আর বৃষ্টির শব্দ শুনতে পছন্দ করে। যদি কোনোদিন পরিস্থিতি তাকে তোমার কাছে নিয়ে যায়, তাহলে তাকে সেই চোখে দেখো না যেভাবে তুমি আমাকে দেখেছিলে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, ভেঙে পড়লাম। অনেক বছর পর প্রথমবার এত জোরে কাঁদলাম যে খেয়ালই করিনি দরজাটা আস্তে খুলে গেছে। আবির দাঁড়িয়েছিল। ভয় পেয়ে দ্রুত বলল, দুঃখিত, আমি আপনার কান্নার শব্দ শুনেছিলাম, ভাবছিলাম আপনি অসুস্থ হয়ে গেছেন। কিন্তু আমি হঠাৎ উঠে তার দিকে হাঁটলাম। আবির জায়গায় জমে গেল, আর আমি তাকে জড়িয়ে ধরলাম খুব শক্ত করে। 20 বছরের কষ্ট, অনুশোচনা, একাকিত্ব, সবকিছু শক্তি দিয়ে। প্রথমে সে স্থির হয়ে রইল, যেন ভুলে গেছে কাউকে জড়িয়ে ধরা কেমন অনুভূতি। তারপর ধীরে ধীরে তার ছোট্ট হাত দুটো আমার পিঠে এসে থামলো। সে ফিসফিস করে বলল, খালা। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি দুঃখিত বাবা, খুব দুঃখিত। সেই রাতের পর বাড়িটা বদলে গেল। এখন সেখানে শুধু আমার একার পায়ের শব্দ ছিল না, রান্নার গন্ধ বেড়ে গেল। রাত পর্যন্ত বাতি জ্বলতো আবিরের পড়ার জন্য, আর মাঝে মধ্যে একটা ছোট্ট হাসির শব্দ শোনা যেত। যদিও তার ভেতরে এখনো ভয় জমেছিল, কিন্তু গ্রাম বদলায়নি। মানুষ এখনো ফিসফিস করত, ও উর্মির ছেলে, মায়ের মতোই দেখতে, নিশ্চয়ই ওদের মতোই হবে। একদিন আবির স্কুল থেকে মুখে আঘাত নিয়ে বাড়ি ফিরল। আমি ভয়ে উঠে দাঁড়ালাম। কে করেছে এটা? সে চুপ করে রইল। আমি ক্ষত পরিষ্কার করতে করতে রাগে বললাম, উত্তর দাও আবির। সে ব্যথা ভরা শান্ত গলায় বলল, একটা ছেলে আম্মুকে নিয়ে খারাপ কথা বলেছিল। আমি তাকে চুপ করতে বলেছিলাম। তারপর সে আমাকে ধাক্কা দেয়। আমি সঙ্গে সঙ্গে ওড়না গায়ে দিয়ে বেরিয়ে গেলাম। ঝড়ের মতো স্কুলে পৌঁছালাম। প্রধান শিক্ষকের রুমে ঢুকে 10 মিনিট পর সেই ছেলেটার হাত ধরে তার মায়ের সামনে দাঁড়িয়ে বললাম,
ভালো করে শুনুন, আবির বড়দের ভুলের জন্য দায়ী নয়। আর আপনার ছেলে যদি আবার ওকে বিরক্ত করে, তাহলে আমি তাকে সত্যিকারের খারাপ ব্যবহারের মানে বুঝিয়ে দেব। দূরে দাঁড়িয়ে থাকা আবিরের চোখ দিয়ে পানি পড়ছিল। হয়তো জীবনে প্রথমবার কেউ তার হয়ে দাঁড়িয়েছে। সেদিন রাতে পড়তে পড়তে সে হঠাৎ জিজ্ঞেস করলো, খালা, আপনি কি আগে আম্মুকে ভালোবাসতেন? প্রশ্নটা বুকের ভেতর গিয়ে লাগলো। আমি কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে রইলাম, তারপর আসতে বললাম, পৃথিবীর সবচেয়ে বেশি। তাহলে কথা বলা বন্ধ হয়ে গেল কেন? অনেকক্ষণ চুপ থেকে বললাম, কখনো কখনো মানুষ একে অপরকে ভালোবেসেও একে অপরকে কষ্ট দেয়। আবির মাথা নাড়ল, যেন তার আসল বয়সের চেয়ে বেশিই বুঝে। কয়েকদিন পর আমি পুরনো গুদাম ঘরে কিছু খুঁজতে গিয়েছিলাম। সেখানে একটা ছোট কাঠের বাক্স পেলাম। ওটা বাবার ছিল। খুলে দেখলাম পুরনো ছবি। আরেকটা ছবি দেখে আমি জমে গেলাম। ছবিটা উর্মির, কিন্তু সে একা ছিল না। তার পাশে সায়ান দাঁড়িয়ে, আর উর্মির হাতে বড় একটা কালশিটে দাগ দেখা যাচ্ছে, যেটা হাতের নিচে লুকানো ছিল। আমি ছবিটা আরো কাছে আনলাম। হঠাৎ একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল। একবার আমি ওই দাগ নিয়ে উর্মিকে জিজ্ঞেস করেছিলাম। সে বলেছিল কিছুতে ধাক্কা খেয়েছি। কিন্তু তার পরদিনই সায়ান গ্যারেজে ভয়ঙ্কর রেগে গিয়ে কর্মচারীদের সামনে একটা চেয়ার ভেঙেছিল। আমার বুক ধক করে উঠলো। আমি পাগলের মতো আবার চিঠিগুলো খুঁজতে লাগলাম। অবশেষে একটা ছোট লাইন পেলাম, যেটা আগে খেয়াল করিনি। সায়ান মদ খেলে অন্য মানুষ হয়ে যায়। আমি মেঝেতে বসে পড়লাম, আর ভয়ঙ্কর একটা অনুভূতি ধীরে ধীরে ভেতরটা খেতে শুরু করলো। আমি কি কোনোদিন সত্যিটা জানতামই না? উর্মির শেষ চিঠিটা বুকের সঙ্গে চেপে ধরে অনেকক্ষণ বসেছিলাম আমি। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। টিনের চালের উপর টুপটাপ শব্দ হচ্ছিল। আর পাশের ঘরে আবির ঘুমাচ্ছিল, ছোট কুকুরটাকে জড়িয়ে ধরে। অনেক বছর পর প্রথমবার মনে হচ্ছিল এই বাড়িটা আর শুধু নীরবতার বাড়ি না। উর্মি আমাকে শুধু কষ্ট দিয়ে যায়নি, সে অজান্তে একটা জীবনও রেখে গেছে আমার জন্য। আবির। পরের কয়েক মাসে ছেলেটা পুরো বাড়িটার ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে দৌড়ে খামারে চলে যেত। গরুগুলোর নামও দিয়ে ফেলেছিল। একটা নাম মিষ্টি, আর একটা নাম বাদশা। আমি বকা দিয়ে বলেছিলাম, গরুর আবার এত নাম লাগে নাকি? সে হেসে বলেছিল, লাগে তো, নাম ধরে ডাকলে ওরা খুশি হয়। আমি মুখ ঘুরিয়ে ফেলেছিলাম, কারণ অদ্ভুতভাবে কথাটা শুনে আমার হাসি পাচ্ছিল। বাড়িতে এখন নতুন নতুন শব্দ শোনা যেত। সিঁড়ি বেয়ে দৌড়ানোর শব্দ, পড়তে পড়তে বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলার শব্দ, রাতে ঘুমানোর আগে দরজার পাশে থেকে আসতে বলা, শুভরাত্রি খালা। শব্দটা বুকের ভেতর কেমন নরম উষ্ণতা ছড়িয়ে দিত, যে উষ্ণতা আমি বহু বছর ভুলে গিয়েছিলাম। তবু গ্রামের মানুষ বদলায়নি। বাজারে গেলে এখনো কেউ কেউ ফিসফিস করতো, উর্মির ছেলে, দেখতে একদম মায়ের মতো, রক্ত তো রক্তই। আমি আগে এসব শুনে চুপ থাকতাম, এখন আর থাকতে পারি না। একদিন বাজারে মাছওয়ালার সামনে একজন বলেই ফেললো, আপা, এত আদর করেন না, মায়ের রক্ত তো একদিন বের হইবই। আমি ঠান্ডা গলায় বললাম, মানুষের রক্তে পাপ আসে না, শিক্ষা আর ভালোবাসায় মানুষ বড় হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ছোট বোন আমার হবু স্বামীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। গল্পটি শেষ পর্ব আজকে আপনাদেরকে পড়ে শোনালাম। গল্পটি কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এরকম আরো গল্প পেতে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।